নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। ভাবছেন ঠিক কিনা এমন প্রেক্ষাপটে? হ্যাঁ, আজ একটু অন্যরকম প্রেক্ষাপটে ঠিক কিনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কারণ শরীরটা একটু খারাপ, তাই চিকিৎসক হোম আইসোলেশনের পরামর্শ দিয়েছেন। বাট শো মাস্ট গো অন, তাই হাজির হয়েছি এভাবেই আপনাদের সামনে। অন্যান্য দিনের থেকে আজকের ঠিক কিনার স্বাদটা একটু আলাদা, ঠিকই একটু অন্যরকম স্বাদে আজ উপভোগ করুন ঠিক কিনা। আজকে ঠিক কিনার জন্য একটু গবেষণার দরকার পড়েছিল, তাই বাড়িতে বসেই অল্প স্বল্প গবেষণা করে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ যে বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তা হলো করোনা চিকিৎসার ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্ব কি ভাবছে, একই সঙ্গে ভারত কি ভাবছে, তাই তুলে ধরবো আপনাদের সামনে। কিছুদিন আগে একটা খবর শিরোনামে আপনারা দেখেছেন, 15ই অগাস্ট কোভ্যাক্সিন বাজারে আসছে, এমনটাই চিন্তাভাবনা করছে আইসিএমআর ভারত বায়োটেকের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন বাজারে আনছে। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে হুলস্থুল, বিশেষ করে বিরোধীরা এই ইস্যুতে সরব হয়। नरेंद्र मोदी जी ने कहा था कि 21 दिन में कोरोना की लड़ाई जीती जाएगी। 4 लॉकडाउन हो गए, तकरीबन 60 दिन हो गए। हिंदुस्तान पहला देश है जो बीमारी के बढ़ते वक्त लॉकडाउन बंद कर रहे हैं। चाहे वो जापान हो, चाहे वो कोरिया हो, चाहे वो जर्मनी हो, फ्रांस हो, सब के सब ने लॉकडाउन जब बंद किया, जब बीमारी घटनी शुरू हुई, तो ये बात क्लियर है, स्पष्ट है कि हिंदुस्तान का लॉकडाउन फेल हुआ है। जो लक्ष्य नरेंद्र मोदी जी का था वो लक्ष्य पूरा नहीं हुआ। और अब हम बहुत इज्जत से, रिस्पेक्ट से, आदर से सरकार को और प्रधानमंत्री को पूछना चाहते हैं कि अब आपका প্ল্যান বি क्या है। তারা বলে বিজ্ঞানের সাথে রাজনীতি মেশানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই গুরুতর অভিযোগ করে তারা। একই সঙ্গে নিন্দুকরা বলেন যে লালকেল্লায় দাঁড়িয়ে 15ই অগাস্ট এই করোনার ভ্যাকসিন আবিষ্কারের কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বাহবা কুড়াবেন, তার জন্যই তিনি এই চিন্তাভাবনা করছেন, এমনটা নিন্দুকরা বলছেন। বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা বলছেন কোনো ভাইরাসের ভ্যাকসিন এত তাড়াতাড়ি বাজারে আনা সম্ভব না, যেটা একেবারে অবাস্তব বিষয়। তাহলে 15ই অগাস্ট এই ভাবনা চিন্তা কেন এলো? 15ই অগাস্টের সঙ্গে বিজ্ঞানের কিন্তু কোনো যুক্তি নেই। স্বাধীনতা দিবসের দিন যে করোনা ভ্যাকসিন আনার কথা বলা হয়েছিল, সেই জায়গা থেকে যদিও ইতিমধ্যেই সরে গিয়েছে ভারত বায়োটেক। তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে 2021-এর আগে এই ভ্যাকসিন কোনোভাবেই আনা সম্ভব নয়। বিজ্ঞানীরাও তাই বলছিলেন 15 মাস সময় লাগে কোনো একটা ভ্যাকসিনের ট্রায়াল দিতে, সেই ভ্যাকসিন এত তাড়াতাড়ি বাজারে আসবে কি করে? বিজ্ঞানীদের কথা মতোই কিন্তু ভারত বায়োটেকও বিষয়টা থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু 15ই আগস্ট দিনটা বাছা এবং বাছার কারণের পেছনে কি মতলব থাকতে পারে, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। बीमारी का समझना बहुत ज़रूरी है कि इस बीमारी में 80% लोग को हल्का जुकाम जैसा बुखार होएगा और ठीक हो जाएंगे, पता भी नहीं चलेगा वो पॉजिटिव हुए, नेगेटिव हुए और ठीक हो गए। 20% में कुछ आपको खांसी, जुकाम, बुखार हो सकता है, जिसमें से 5% को अस्पताल में भर्ती करने की ज़रूरत पड़ती है। और जो 5% अस्पताल में भर्ती होते हैं उसमें उनको सपोर्टिव ट्रीटमेंट दिया जाता है, और कुछ में नई दवाएं आई हैं वो ट्राई की जा रही हैं, उनका भी रिज़ल्ट कुछ जगह इतना जादू नहीं है। 2রা জুলাই আইসিএমআর-এর পক্ষ থেকে একটি চিঠি যায়, যেখানে বলা হয় 15ই অগাস্টের মধ্যে এই ভ্যাকসিনটি তৈরি করতে হবে এবং তা বাজারে ছাড়ার জন্য প্রস্তুত করতে হবে।
এই 2রা জুলাই ICMR এর চিঠির আগে ঠিক দুদিন আগে 30শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি তাদের আগে টিকা দিতে হবে। তারপর দেশের যে কোনো প্রান্তে যে কোনো মানুষের কাছে যাতে করোনার টিকা পৌঁছে যায় তার পরিকল্পনা করতে হবে। দেখতে হবে এই টিকা যেন আম জনতার সাধ্যের মধ্যে থাকে। যে টিকা আবিষ্কারই হলো না সেই টিকার বাজারে আসা নিয়ে এত কথা অবান্তর বলেই মনে করছেন অনেকে। সে যাই হোক, টিকা আবিষ্কার নিয়ে যে কথাই বলা হোক না কেন, মার্কিন দেশে কিন্তু টিকা আবিষ্কার নিয়ে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেখানকার মানুষ ভয়ে কাঁপছেন। কারণটা কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিমারি পরিস্থিতির সুযোগে টিকা তাড়াহুড়ো করে বার করার নির্দেশ দিতে পারেন। তার জন্য মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ হতে পারে, এমনটাই মনে করছেন সেখানকার মানুষ। কারণ বছরের শেষে প্রেসিডেন্ট নির্বাচন, এই প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মার্কিন দেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে চাপ তৈরি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাকসিন বাজারে আনার কথা ভাবতে পারেন, এমনটাই সেখানকার মানুষের আতঙ্ক। তবে সেখানকার মানুষ এত আতঙ্কিত হচ্ছেন কেন, কি তার কারণ? তার জন্য রয়েছে আমেরিকার ইতিহাস। আমেরিকার ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে কলঙ্কিত পোলিও ভ্যাকসিন, যা একসময় অনেক শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই ভ্যাকসিন কেন মৃত্যুর কারণ হলো? কারণ একটাই, সেই ভ্যাকসিন তাড়াহুড়ো করে বার করা হয়েছিল, প্রপারলি সেটা হিউম্যান ট্রায়াল দেওয়া হয়নি। তার জন্যই বহু শিশুর জীবনে অভিশাপ নেমে এসেছিল। নজর রাখি সেই ঘটনার দিকে। 1955 সালে প্রবীণ বিজ্ঞানী বানিস এডি নতুন পোলিও ভ্যাকসিনটি পরীক্ষা করছিলেন। জোনাস সাল্ক দ্বারা নির্মিত এই ভ্যাকসিনটি তৈরির পরিকল্পনা করা, সংস্থাগুলির জমা দেওয়া নমুনাগুলি পরীক্ষা করা ছিল এডির কাজ। তিনি যখন ক্যালিফোর্নিয়ার বার্কলিতে কাটার ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করছেন, তিনি লক্ষ্য করেছেন রোগ থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা ভ্যাকসিনটি মানুষের পরিবর্তে বানরে প্রয়োগ করা হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য নিহত ভাইরাস থাকার পরিবর্তে নমুনায় লাইভ সংক্রামক ভাইরাস রয়েছে। তিনি এক বন্ধুকে বলেছিলেন, একটি বিপর্যয় হতে চলেছে। বিজ্ঞানী এডির সতর্কতা থাকা সত্ত্বেও এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয় 1.5 লক্ষ শিশুর উপর। তাতে প্রায় 40,000 শিশু জ্বর, বমি, গায়ে ব্যথা, পেশি ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 50টি শিশু প্যারালাইজড হয়ে যায়, 5টি শিশুর মৃত্যু হয়। এক ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছিল সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রে। ডক্টর পল এ অফিট দ্য কাটার ইনসিডেন্ট বইয়ে লিখেছিলেন, আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ জৈবিক বিপর্যয়গুলির মধ্যে একটি মানব তৈরি পোলিও মহামারী। একই সঙ্গে দ্রুততার সঙ্গে টিকা তৈরির জন্য কাটার ল্যাবরেটরি সহ আরও বেশ কয়েকটি ল্যাবরেটরিকে বরাত দেওয়া হয়েছিল এবং তাদেরকে বিজ্ঞানী এডির সেই কথাটা বলা হয়নি। অবশেষে আমেরিকাতে বিপর্যয় নেমে আসার পর 27 এপ্রিল সরকার এই টিকা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তারপর 6 মে এই টিকা স্থগিত রাখা হয়। টিকার এই গল্প বলার একটাই কারণ, দ্রুততার সঙ্গে যখনই ভাইরাসের মোকাবিলায় টিকার কথা ভাবা হয়েছে তখনই বিপর্যয় নেমে এসেছে গোটা বিশ্ব জুড়ে। ভাইরাসের ক্ষেত্রে প্রতিষেধক বার করার ক্ষেত্রে বিশেষ করে একটা ভুল পদক্ষেপ একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এমনটা কিন্তু বিশ্বের ইতিহাসে লেখা রয়েছে। সুতরাং ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে ভাইরাস মোকাবিলায় প্রতিষেধক বের করার ক্ষেত্রে কোনো দ্রুততা নয়, ধীরে সুস্থে ভাইরাসের মোকাবিলা করা প্রয়োজন। এবং তার জন্যই হয়তো ভারত বায়োটেক তাদের এই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। 15ই অগাস্ট তারা এই ভ্যাকসিন বার করতে পারবে না, এমনটাই স্পষ্টতই জানাচ্ছে তারা। 2021-এ বের হচ্ছে করোনার ভ্যাকসিন। নতুন করোনা ভাইরাস বা কোভিড-19
এই ভাইরাসের মোকাবিলায় ওষুধের উপর ভরসা না করে বেশিরভাগ বিজ্ঞানী প্রতিষেধকের উপর ভরসা করতে চাইছেন, কারণ এই সমস্ত ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে ওষুধের আবিষ্কার এবং তার ইতিহাস খুব একটা আশাব্যঞ্জক নয়। তার থেকে অনেক বেশি প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে এই সমস্ত রোগের ক্ষেত্রে। করোনা ভাইরাসের ক্যাটাগরির যে সমস্ত রোগ, সেই সমস্ত রোগে ওষুধের আবিষ্কার হয়েছে মাত্র একটি। বেশিরভাগ কিন্তু প্রতিষেধক আবিষ্কার হয়েছে, আর প্রতিষেধকের উপর ভর করেই সেই রোগগুলোকে মোকাবিলা করা গিয়েছে এবং নির্মূল করা গিয়েছে প্রায় বলাই যায় সেই সমস্ত রোগকে। নজর রাখবো যে কোন কোন রোগের প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে এবং সেগুলি কিভাবে কাজ করেছে। করোনা ভাইরাস মোকাবিলায় তাই ওষুধের থেকে বেশি ভরসা রাখছেন বিজ্ঞানীরা প্রতিষেধকের উপরেই। ওষুধ এবং প্রতিষেধক তৈরির প্রক্রিয়া এবং যে সমস্ত ধাপ পেরোতে হয় দুটো প্রায় একই রকম। প্রথমে গবেষণা, তারপর রেগুলেটরি, এরপর অনুমোদন। দুটোতেই প্রায় একই রকম ধাপ পেরোতে হয়। তবে প্রতিষেধকের ক্ষেত্রে স্বেচ্ছাসেবকের দেহে প্রথমে সেই ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবং তারপর তাকে রোগ বা রোগীর সংস্পর্শে আনা হয়। দেখা হয় যে তার শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে কিনা এবং সেই ভ্যাকসিন কার্যকরী হয়েছে কিনা। এটা করা হয় ভ্যাকসিনের ক্ষেত্রে। আর ওষুধের ক্ষেত্রে যেটা করা হয়, ওষুধের ক্ষেত্রে রোগী আগের থেকেই সেই ভাইরাস নিয়ে শরীরে বসে রয়েছে, তার সেই রোগীর ওপরেই ওষুধ প্রয়োগ করা হয় এবং দেখা হয় তার কার্যকারিতা। মোটামুটি দুটোর বিষয় একই, কিন্তু ওষুধের ক্ষেত্রে কিছু জটিল প্রক্রিয়া রয়েছে, যেটা ভ্যাকসিনের ক্ষেত্রে অনেকটা এই প্রক্রিয়াটা জটিলতা কম। তার জন্যই এই ভ্যাকসিনের ওপর ভরসা করছেন অনেকে, আর তার জন্য ভ্যাকসিনের কথাই ভাবা হয় এই সমস্ত ভাইরাস মোকাবিলা করার ক্ষেত্রে। তবে ভাইরাস মোকাবিলা করার ক্ষেত্রে ভ্যাকসিনের ইতিহাসটা কি, কিভাবে ভ্যাকসিন এই কনসেপ্টটা মানবকুলে এলো এবং প্রথম কবে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছিল, কিভাবে সেটি কাজ করেছিল, এবার নজর রাখবো সেই ইতিহাসের দিকে। 429 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক ইতিহাসবিদ থুসিডিডেস লক্ষ্য করেন এথেন্স শহরে যেসব রোগী স্মল পক্স হবার পর বেঁচে যাচ্ছে, আবার নতুন করে তাদের এই রোগ হচ্ছে না। পরবর্তীতে চীনারা সর্বপ্রথম 10 শতাব্দীর শুরুতে ভ্যাকসিনেশনের আদি রূপ ভ্যারিওলেশন আবিষ্কার করে। ধীরে ধীরে তা তুরস্ক এবং ইংল্যান্ডে ভ্যারিওলেশন বিস্তার লাভ করেছিল। 1796 সালে ব্রিটিশ চিকিৎসক ডক্টর এডওয়ার্ড জেনার আধুনিক ভ্যাকসিনেশন আবিষ্কার করেন। এজন্য তাকে ফাদার অফ ইমিউনোলজি বলা হয়। পরবর্তীতে 1880 সালে লুই পাস্তুর জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন। সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা যখন বিভিন্ন রোগের কার্যকারণ আবিষ্কার করেন, তখন ভ্যাকসিন তৈরির পথও সুগম হয়। এবার জানা দরকার ভ্যাকসিন কিভাবে কাজ করে মানব শরীরে। জীবাণু, যে জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, সেই জীবাণুর দুটি বৈশিষ্ট্য। একটি রোগ সৃষ্টি করা মানব শরীরে, অপরটি মানব শরীরের অভ্যন্তরে গিয়ে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা বা অ্যান্টিবডি তৈরি করা। ভ্যাকসিনের ক্ষেত্রে কি করা হয়, সেই জীবাণুটি যে রোগ সৃষ্টি করতে পারে সেই ক্ষমতাটাকে মেরে ফেলা হয়। মেরে ফেলে সেই রোগের বিরুদ্ধে বা সেই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার যে বৈশিষ্ট্য, সেটাকে কাজে লাগানো হয়। অর্থাৎ রোগ সৃষ্টিকারী একটি জীবাণুকে ক্ষমতাহীন করে দেওয়া হলো, সে রোগ সৃষ্টি আর করতে পারবে না, তবে সে শরীরে প্রবেশ করবে এবং প্রবেশ করিয়ে তাকে দিয়ে সেই রোগের অ্যান্টিবডি তৈরি করা হবে। এটাই মূলত ভ্যাকসিনের প্রথম কাজ, বা জীবাণুকে এভাবেই ব্যবহার করা হয় ভ্যাকসিনের ক্ষেত্রে। একই সঙ্গে সেই জীবাণু শরীরে প্রবেশ করানোর পর মেমরি সেল গঠন করে সেই জীবাণু। অর্থাৎ ওই জীবাণু যদি পরবর্তীকালে আবারও প্রবেশ করে শরীরে, তাহলে এই মেমরি সেল বুঝিয়ে দেবে যে এই জীবাণু আগে শরীরে ছিল, এখন আবার নতুন করে প্রবেশ করেছে, যার দরুন আগেই ওই রোগের অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং পরবর্তীকালে সেই জীবাণু আবার যদি প্রবেশ করানো হয়, তাহলে সেই জীবাণু তার খারাপ প্রভাব ফেলতে পারে না। 2012 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর ভ্যাকসিনেশনের ফলে 2.5 মিলিয়ন মৃত্যু প্রতিরোধ হয়। ভ্যাকসিনেশনের পরিপূর্ণ প্রয়োগের মাধ্যমে প্রতি 7টির মধ্যে একটি শিশুর মৃত্যু প্রতিরোধ সম্ভব। ভ্যাকসিন দু প্রকারের হয়। এক প্রকারের ভ্যাকসিন রোগ হবার আগে দেওয়া হয়, আর এক প্রকারের ভ্যাকসিন রোগ হবার পর দেওয়া হয়।
সবথেকে মজার ব্যাপার হলো, ধরুন কোনো একটা কমিউনিটি, সেই কমিউনিটিতে 80 থেকে 85% মানুষের মধ্যে যদি ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাবে ওই কমিউনিটির সব সদস্যর মধ্যেই ওই ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। একে বলে কমিউনিটি ইমিউনিটি। অর্থাৎ আপনি যে এলাকায় রয়েছেন বা আপনার আশপাশের এলাকায় বেশিরভাগ মানুষকে কোনো ভ্যাকসিন প্রয়োগ করা হলো, আপনাকে সেই ভ্যাকসিন প্রয়োগ করা হলো না, তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হলো, আপনার শরীরেও সেই অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। এটাকে এক ক্ষেত্রে হার্ড ইমিউনিটিও বলে। যে হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে ভারত, হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে, যেখানে এই হার্ড ইমিউনিটির মাধ্যমে যতদিন না আমাদের প্রতিষেধক বেরোচ্ছে, ততদিন আমরা করোনা ভাইরাসকে মোকাবিলা করতে পারবো। এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবার আপনাদেরকে জানাবো একটা ভ্যাকসিন তৈরি করতে কতটা দিন সময় লাগা উচিত এবং ভ্যাকসিনের ধাপগুলোই বা কী। প্রথম 3টে ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী ধাপ, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, তারপর ক্লিনিক্যাল ট্রায়াল। উদ্ভাবনী ধাপ, এই ধাপটা প্রাথমিক ধাপ। এটা মূলত গবেষণাগারে বা খাতা কলমে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে একাডেমিক হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় বা কোনো প্রাইভেট গবেষণাগারে বিজ্ঞানীরা বিভিন্ন রকম চিন্তাভাবনা পর্যালোচনার মাধ্যমে গবেষণাগারে প্রথমে জীবাণু দ্বারা রোগ হওয়ার কারণ আবিষ্কার করে থাকে। তবে তার আগে জীবাণুটির প্রতিষেধক আবিষ্কার করা হবে, সে জীবাণুটির বিষয়ে বিজ্ঞানীর সম্যক জ্ঞান থাকা দরকার। অর্থাৎ জীবাণুটির চারিত্রিক গুণাগুণ, বাহ্যিক আকার, প্রকৃতি, জেনেটিক কনফিগারেশন, জেনেটিক পরিবর্তন, আবহাওয়ার প্রভাব, আয়ুষ্কাল, সংক্রমণ ক্ষমতা, অনুকূল বা প্রতিকূল পরিবেশ ইত্যাদি বিষয়ে জেনে নিতে হয়। নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রেও ঠিক তাই করতে হয়েছে, প্রথম ধাপ অর্থাৎ উদ্ভাবনী ধাপটাকে সামাল দেওয়ার জন্য। এবার আসছি প্রি ক্লিনিক্যাল বা অ্যানিম্যাল ট্রায়াল ধাপ। এটাকে সহজ ভাষায় বলা যায় গিনিপিগ গবেষণা। এই ধাপে উদ্ভাবিত ভ্যাকসিন বা ওষুধের এজেন্টটি গিনিপিগ বা ওই জাতীয় প্রাণীর উপর প্রয়োগ করে সেটির কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ গবেষণাগারে উদ্ভাবিত ভ্যাকসিন বা ওষুধের এজেন্টটি মানবদেহে কিভাবে ব্যবহার করা হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া, কার্যকরী পরিমাণ বা ডোজের উপর গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়। এমনকি ভ্যাকসিনটির প্রয়োগ, যেমন ইনজেকশন না ট্যাবলেট না ক্যাপসুল, কোনটা বেশি কার্যকর করা হবে তা দেখা হয় এই পর্যায়ে। এবং এই পর্যায়ে এজেন্টটির বিষক্রিয়া এবং তার ওষুধ বা ভ্যাকসিন রোগ চিকিৎসায় রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা তৈরি করতে পারবে তার একটা ধারণা নেওয়া হয় এই প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে। প্রি ক্লিনিক্যাল ধাপের পর আসছে ক্লিনিক্যাল ধাপ। এই ধাপটা ব্যয়বহুল এবং ক্ষেত্রবিশেষে সময় সাপেক্ষ। এই ধাপটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এই ধাপ থেকেই শুরু হয় মানবদেহে পরীক্ষা ও গবেষণা। এই ধাপকে 4টি স্তরে ভাগ করা হয়। এই 4টি স্তরে ভাগ করেই দেখা হয় মানবদেহে প্রয়োগ করার পর তার কার্যকারিতা কতটা থাকছে, একই সঙ্গে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা এবং অন্য কোনো রোগের কোনো উপসর্গ দেখা যাচ্ছে কিনা, যেটা মানবদেহে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার কার্যকারিতা দেখার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। সুতরাং অন্তত 10 থেকে 15 মাস তো লাগবেই একটা ভ্যাকসিন প্রকৃতভাবে বার করার জন্য। এই ভ্যাকসিনের ক্ষেত্রে, বিশেষ করে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রে গোটা বিশ্বজুড়ে 100টিরও বেশি গবেষণা হচ্ছে। তাতে 11টি সংস্থা অনুমোদন পেয়েছে এই ভ্যাকসিন বার করার ক্ষেত্রে। তারা অনুমতি নিয়ে ভ্যাকসিন তৈরির কাজও শুরু করে দিয়েছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে ভ্যাকসিন কবে আসবে। তবে এই অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে তাড়াহুড়ো করে নয়, তাড়াহুড়ো একটা ইতিহাসের কালো অধ্যায়, যে অধ্যায়ে আর আমরা ফিরে তাকাতে চাই না, যে অধ্যায় থেকে আমরা বেরিয়ে এসেছি, গোটা বিশ্ব বেরিয়ে এসেছে। সুতরাং তাড়াহুড়ো না করে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যেন যথেষ্ট ধৈর্য এবং সংযম অবলম্বন করা হয়। কোভিড-19 নিয়ে গবেষণার 40 দিনের মাথায় কোভ্যাক্সিনের প্রথম ভার্সনটি তৈরি হয়। কোভ্যাক্সিন ছাড়াও আরও একটি ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। জাইডাস ক্যাডিলা নামে একটি সংস্থা, তারা হিউম্যান ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে। ফেজ 1 এবং ফেজ 2 এই 2 ট্রায়ালে তারা হিউম্যান ট্রায়াল দিতে পারবে। সুতরাং শুধুমাত্র কোভ্যাক্সিন নয়, আরও একটা ভ্যাকসিন কিন্তু আমাদের ভরসার জায়গা হয়ে উঠতে চলেছে। বিজ্ঞানীরা দিনরাত এক করে তাই কাজ করছেন ভ্যাকসিন তৈরি করার জন্য। করোনা ভাইরাসের ভ্যাকসিন যত দ্রুত বেরোবে তত দ্রুতই করোনার বিদায় ঘণ্টা বাজবে এই পৃথিবী থেকে। পৃথিবী সুস্থ হবে। পৃথিবীর সুস্থতা আমরা সকলেই কামনা করি। আমাদের দেশের বিজ্ঞানীরা সেই কাজ করে চলেছেন দিন রাত এক করে।
আমাদের দেশ বিজ্ঞান চর্চায় আগেও এগিয়ে ছিল, ভবিষ্যতেও এগিয়ে থাকবে। সিভি রমন, জগদীশচন্দ্র বসু, এপিজে আব্দুল কালামের দেশ বিজ্ঞান চর্চায় কি কোনোদিন পিছিয়ে থাকতে পারে? নিশ্চয়ই পারে না, ঠিক কিনা? তাই আমাদের দেশের বিজ্ঞানীরা যে দিনরাত এক করে কাজ করে চলেছে তাকে কুর্নিশ জানাই আমি, ঠিক কিনা অনুষ্ঠান থেকে। জওয়ানরা যেরকম সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধ করছেন, তারা লড়ে চলেছেন আমাদের দেশবাসীদের রক্ষা করার জন্য, তেমনই কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তারা যুদ্ধ করে চলেছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে, জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে তারা নিশ্চয়ই জয়ী হবে। আমরা ভারতবাসী হিসেবে এমনটাই আশা রাখি। তাই আমরা বলবো, আমরা করব জয় নিশ্চয়। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময়। একদিন আমরা এটাই বিশ্বাস করি, একদিন জয় আসবে। আমরা করব জয় নিশ্চয়, ঠিক কিনা? আজকে ঠিক কিনা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, তবে পরবর্তীকালে এই অন্য স্বাদ থেকে বেরিয়ে আবার আমাদের ফর্মে আমরা ফিরবো ঠিক কিনা অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত দেখতে থাকুন ঠিক কিনা। আজ আসছি।